আমরা শুরু করছি। সো গত ক্লাসে আমরা ইন্টার সিম্বল ইন্টারফারেন্স বা আইএসআই নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে ডিউ টু দ্য এফেক্ট অফ সিস্টেম ফিল্টারিং বলতে তোমার পুরো রাউন্ড ট্রিপ এই পাথটা, দ্যাট মিন্স inception at the transmitter, then the channel as well as the receiver. এই তিনটা পাথে আমার যে টোটাল ফিল্টারিংটা হয় সেই ফিল্টারিং এর ইফেক্ট রিসিভ পালসের উপর যেটা হয় সেটা হচ্ছে ইট ক্যান ওভারল্যাপ with the other delayed pulses. Okay, এবং এটাকে আমরা এখানে বলছি যে the tail of a pulse can smear into adjacent symbol intervals. মানে এই হচ্ছে ধরো আমার একটা পালস, পরের পালসটা ধরো এই। নরমালি যেটা হয় আমি এই হচ্ছে আমার পালসের অবস্থা, এরকম হওয়ার কথা। এরকম আমি একটা পালস পেলাম, দেন সেটা যখন টি সেকেন্ড পরে আরেকটা পালস পাই, সেটা এরকম পাই। এবং আমি ঠিক এই জায়গাতে পালসটা যখন অ্যাম্পলিটিউড সবচেয়ে বেশি, সেই জায়গাতে আমি যখন সেটাকে স্যাম্পলিং করি, then I can decide যে whether it is positive or negative according to the line code. আমি তখন সেই সিম্বলটা ডিসাইড করতে পারি either 0 or 1. কিন্তু ইন্টার সিম্বল ইন্টারফারেন্সে কি হচ্ছে, আমরা গত ক্লাসে দেখেছি যে তোমার তিনটা ফিল্টার, একটা হচ্ছে ট্রান্সমিটারে যে ফিল্টারটা আমরা ইউজ করি, কমিউনিকেশন চ্যানেল দ্যাট ইজ অলসো বিহেভস লাইক এ ফিল্টার, আর হচ্ছে রিসিভার। এই টোটালটা মিলে আমরা এটাকে একটা টোটাল সিস্টেম ট্রান্সফার ফাংশন HF হিসেবে চিন্তা করতে পারি। এন্ড ডিউ টু দ্যাট সিস্টেম ট্রান্সফার ফাংশন আমার যেটা হয়, এই পালসটা স্মেয়ার করে মানে এটা এক্সপান্ড করে বা এটা স্প্রেড করে, এবং টি সেকেন্ড ডিলেতে যে পালসটা তার সাথে ইন্টারফেয়ার করলে কি হবে, এখন দেখো এইটার যে টেইলটা, তাহলে আমি যখন এই মুহূর্তে একটা স্যাম্পলিং করবো, তাহলে এটার টেইলটা এই পালসের যে অ্যাম্পলিটিউড, এখানে ওই টেইলটার অ্যাম্পলিটিউড আছে, এই পালসের অ্যাম্পলিটিউড আছে, তাহলে দুইটা মিলে আইদার অ্যাম্পলিটিউডটাকে বাড়াই দিবে, আউট অফ ফেসে হইলে যদি এরকম হয় আউট অফ ফেসে, তাহলে অ্যাম্পলিটিউডটাকে সে কমাই দিবে। ফলে আমি যেই থ্রেশহোল্ড ভ্যালুকে 0 বা যেই থ্রেশহোল্ড ভ্যালুকে 1 ডিসাইড করছিলাম, সেটা তখন কিন্তু এরর বসে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? So the tail of a pulse can smear into adjacent symbol intervals, thereby interfering with the detection process and degrading the error performance. And such interference is termed as inter-symbol interference. এবং আমরা বলছি যে even in the absence of noise যদি তোমার চ্যানেলে নাও থাকে, the effect of this filtering and channel-induced distortion actually leads to this ISI. So Nyquist investigated this problem of specifying a received pulse shape so that no ISI occurs at the detector. তার মানে সে এটা নিয়ে ইনভেস্টিগেট করেছে যে কি ধরনের পালস হলে আমি যখন at t টাইম যখন আমি স্যাম্পলিং করব, সেই স্যাম্পলিং এ সে কোনো ধরনের ইন্টারফারেন্স এই মানে আগের পালসটা পরের পালসের সাথে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না ডিটেক্টরে। Okay, and Nyquist suggested the theoretical minimum system bandwidth which is needed in order to detect RS symbols without ISI is RS by 2 hertz. এটা অলরেডি আমরা জানি যে Nyquist যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুসারে আমি পার হার্টজে 2টা করে সিম্বল ডিটেক্ট করতে পারি। দ্যাটস দ্য মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ। এবং উইদাউট এন ISI এটা তখনই অকার করবে if our system transfer function is made rectangular for baseband system. আমার যদি ট্রান্সফার ফাংশনটা এরকম রেক্টেঙ্গুলার হয় HF, তখনই শুধুমাত্র এটা সম্ভব হবে। উইদাউট ISI we can detect. সবাই কি বুঝতে পারছো? জি স্যার।
এখন আমরা ট্রান্সফার ফাংশন দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটাকে আমরা দেখছি এইচএফ হিসাবে রেক্টেঙ্গুলার, এখন এটাকে যদি আমরা টাইম ডোমেনে দেখতে চাই আমাদের কি দরকার হবে, আমাদের দরকার হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা যেটা পাই এটাকে আমরা তখন বলি ইম্পালস রেসপন্স। এটা ফুরিয়ার ডোমেনে সেটাকে বলি ট্রান্সফার ফাংশন, টাইম ডোমেনে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স, and that impulse response actually becomes a sync pulse, sync shaped pulse. এবং আমার এইটার সিঙ্গেল সাইডেড ব্যান্ডউইথ ছিল 1/2t, এবং এক্ষেত্রে আমার যে সিঙ্ক পালস সেটারও ব্যান্ডউইথ 1/t। দ্যাট মিনস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে সিঙ্ক পালস, এইটা দেখো প্রত্যেকটা আমাদের স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে টি, মানে টি সেকেন্ড পর পর বা টি টাইম ইউনিট পর পর আমি স্যাম্পল করব। যখনই আমি টি টাইম ইউনিট পরে স্যাম্পল করছি খেয়াল করে দেখো আগেরটা অলরেডি নাও ক্রসিং 0, এটার ভ্যালু 0 তে চলে গেছে, আর পরের পালসটা যেটা অলরেডি ডিলেড তাহলে সেটা তখন পিক। ফলে এই টেইলটা এই পরের পালসটা ডিটেক্ট করার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফারেন্স করছে না, ফলে দেয়ার ইজ নো ইন্টারসিম্বল ইন্টারফারেন্স। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই সিঙ্ক শেপ পালসকে আমরা বলছি আইডিয়াল নাইকুয়েস্ট পালস। So Nyquist established that if each pulse of a received sequence is of the form of this sync, the pulses can be detected without any intersymbol interference. To avoid ISI, there are two successive pulses. আমরা মানে বোঝানোর চেষ্টা করেছি যে HT আর পরের পালসে যদি HT minus tau হয় বা T ক্যাপিটাল T হয়, তার মানে T সেকেন্ডের একটা ডিলে ওই পালসে। And even though HT has now long tails, regular tail, the figure shows a tail passing through 0 amplitude at the instant t equals to t, when the next pulse ht minus t is to be sampled. And likewise, all the tails pass through 0 amplitude when any other pulse of the sequence, সেটা k এর মান +-1 হোক +-2 হোক, মানে আমি পরের যে পালসগুলি that is to be sampled, মানে আমরা প্রত্যেকটা পালসকে t সেকেন্ড পর পরে স্যাম্পলিং করি। আমার ডিটেক্টরে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, দ্যাট মিনস আমি টি সেকেন্ড পর পর স্যাম্পলিং করছি। তাহলে যখনই আমি টি সেকেন্ড পর পর স্যাম্পলিং করছি খেয়াল করে দেখো এই পালসটার তখন হচ্ছে পিক, আগের পালসের যেটা টেল সেটা অলরেডি 0 ক্রস করছে। আবার যখন টি সেকেন্ড পরে এখানে এসে স্যাম্পলিং করছি দেখো এই আগের পালসেরটাও 0, এই পালসেরটাও 0, আর এখানে যদি আরো একটা পালস আসে টি সেকেন্ড পরে তাহলে সেটা তখন থাকবে পিক। Therefore, we assume that the sampling, আমি যদি ধরে নেই যে আমার স্যাম্পলিং টাইমটা হচ্ছে পারফেক্ট, there will be no ISI degradation introduced. কিন্তু তোমার যদি স্যাম্পলিং বা টাইমিং এরর থাকে তাহলে কিন্তু ISI তুমি রিমুভ করতে পারবে না। আমরা একদম স্যাম্পলিং টাইমটা যদি এখানে না হয় যদি এই জায়গাতেও তুমি করো তাও কিন্তু এখানে কি থাকছে, এটার অ্যামপ্লিটিউড এইটা, এটার অ্যামপ্লিটিউড এইটা মিলে তখন এটার কিন্তু যোগ হয়ে যাবে এবং তোমার ডিটেক্টেড যে থ্রেশহোল্ড লেভেল সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? স্যার আমরা কি এখানে ইনপুটে রেক্ট্যাঙ্গুলার পালস দিলাম, মানে ইনপুটে সবসময় রেক্ট্যাঙ্গুলার দিব নাকি সিঙ্কটা দিব এটা বুঝতেছি না। ইনপুটে কেন দিবা? এটা হচ্ছে তোমার ফিল্টারের ট্রান্সফার ফাংশন। আমি কি বললাম এতক্ষণ ধরে যে এই হচ্ছে তোমার ইনপুট, এটা তুমি দিচ্ছ ট্রান্সমিটার থেকে, এই হচ্ছে তোমার ইম্পালস গুলি আসতেছে, ঠিক আছে? কিন্তু এই ইম্পালস গুলি এখন ট্রান্সমিটারের তুমি একটা ফিল্টার ইউজ করছো, এন্টি এলিয়াসিং ফিল্টার। তোমার চ্যানেলে তোমার যে ডিস্টরশন হচ্ছে সেটাকে উই ক্যান মডেল অ্যাজ এ ফিল্টার। আবার রিসিভার এন্ডেও তোমাকে একটা ফিল্টার ইউজ করতে হচ্ছে। এই যে প্রত্যেক জায়গায় জায়গায় তুমি ফিল্টার ইউজ করছো, প্রত্যেকটা ফিল্টারের এফেক্ট হিসাবে কি হচ্ছে, এই প্রত্যেকটা ফিল্টারের এফেক্ট হিসাবে আমি এটাকে একটা এরকম একটা পুরা সিস্টেমটা যে তিনটা জায়গায় যে তিনটা ফিল্টার সেটাকে আমি তো কম্বাইন করলাম, কম্বাইন করে আমি এরকম একটা ট্রান্সফার ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করলাম এইচএফ, ঠিক আছে? তাহলে এই যে ট্রান্সফার ফাংশনটা এইচএফ, সেই ট্রান্সফার ফাংশন ইফেক্টটা আসলে কি? ইফেক্টটা হচ্ছে তোমার এই ফিল্টারের তো একটা ব্যান্ডউইথ থাকবে, তাই না? তার মানে ইউ আর অ্যাকচুয়ালি
ব্যান্ড লিমিটিং দ্য সিগন্যাল, তুমি সিগন্যালটাকে ব্যান্ড লিমিট করে দিচ্ছ। তোমার এই যে ইম্পালসটা দেখছো, এই ইম্পালসের তুমি যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স চিন্তা করো, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ইনফাইনিটলি লং। তার মানে এটা হচ্ছে মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার হচ্ছে ফুরিয়ার ডোমেনে যদি চিন্তা করো, তার ফ্রিকোয়েন্সি রেসপন্স শুরু মাইনাস ইনফিনিটি থেকে শেষ মাইনাস প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে পুরা তোমার সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেখানে আছে। কিন্তু তোমার এই যে ফিল্টারটা তুমি যখন করছো, এই এই ফিল্টারটা যেটা আসলে we model it as the ট্রান্সমিটার, চ্যানেল এবং রিসিভারের যে তিনটা ফিল্টারের সমন্বয়ে, এই ফিল্টারটা তো একটা ব্যান্ডউইথ আছে, ফিক্সড আছে। তার মানে তুমি এই তোমার ইনপুটের কি করলা, ইনপুটের যে ফিল্টার রেসপন্স, ইনপুটের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেটাকে তুমি কার্টেল করে দিলা, কেটে দিলা, কারণ তোমার এই ফিল্টারের ভিতর দিয়ে সেটা পাস করছে এবং এই ফিল্টার একটা স্পেসিফিক ব্যান্ডউইথ আছে। তাহলে এই যে তুমি ফিল্টারটার মাধ্যমে এটাকে ব্যান্ড লিমিট করে দিলা, তার এফেক্টটাই হচ্ছে কি, তুমি যদি ফুরিয়ার ডোমেইনে কাউকে কম্প্রেস করো, তার ব্যান্ডউইথ যদি কমায় দাও, তার ইফেক্ট হচ্ছে টাইম ডোমেনে সেটার পালস কি করে, এক্সপান্ড করবে, পালসটা স্প্রেড আউট করবে। আর তুমি যদি ইম্পালস রেসপন্স এরকম রাখতে পারো, তার ইফেক্ট হচ্ছে ফুরিয়ার ডোমেনে তোমার স্পেকট্রামটা কি হবে, ইনফাইনিটলি লং হবে। তাহলে তুমি তো আসলে ইনফাইনিটলি লং স্পেকট্রাম তোমার চ্যানেলের ভিতর দিয়ে পাস করাইতে পারছো না, কারণ তোমার চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ আছে। ওকে, ব্যান্ড রেস্ট্রিক্টেড চ্যানেল এগুলি, এগুলি ইনফাইনিটলি মানে ইনফাইনিটলি লং ব্যান্ডউইথ না কোনো চ্যানেল। ফলে এই যে তুমি তার স্পেকট্রামটাকে কার্টেল করে দিচ্ছ, কেটে দিচ্ছ, তার এফেক্টটা আমি যদি এখন আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে তোমার টাইম ডোমেনে দেখি, ইট অ্যাকচুয়ালি স্প্রেড দ্য পালস। নর্মালি পালসটা ছিল ইম্পালস, এখন সেটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার। সেটাই আমি এখানে বললাম। তো এটা তোমার ইনপুট না, এটা হচ্ছে তোমার ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। বুঝতে পেরেছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইখানে আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি যে তোমার ফিল্টারটা যদি এরকম ব্যান্ড লিমিটেড একটা ফিল্টার হয়, তার ইফেক্টটা কি, এই ফিল্টারের ইনপুট এটা ছিল ফুরিয়ার ডোমেনে বা ফ্রিকোয়েন্সি ডোমেনে, সেটা আমি টাইম ডোমেনে যদি চিন্তা করি, এটাকে তখন আমরা বলছি ইম্পালস রেসপন্স। তাহলে ইম্পালস রেসপন্সটা এরকম হয়, সিঙ্ক পালস। তাহলে সিঙ্ক পালসের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে জিরোতে তোমার একটা অ্যামপ্লিটিউড পাচ্ছ 1, বা যেটাকে আমরা বলছি তার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড, তারপর সেটা আস্তে আস্তে এখানে 0 হবে, আবার কমবে, আবার এগুলো হচ্ছে সাইড লোব। সো মাল্টিপল লোবস কম্প্রাইজ এ মেইন লোব, এটাকে আমরা বলছি মেইন লোব, আর এগুলি হচ্ছে সাইড লোব। সাইড লোবের মধ্যে প্রথমে যেটা এই মেইন লোবের এইদিকে থাকে, সেটাকে আমরা বলছি প্রি মেইন লোব, আর এটা হচ্ছে পোস্ট মেইন লোব, এন্ড দিজ আর ইনফাইনিটলি লং। বুঝতে পেরেছো? তার মানে তোমার ইনফাইনিটলি লং হওয়ার কারণে সেটা আগের পালস, পরের পালস, সব পালসের সাথে কি করছে, ইন্টারফেয়ার করছে। কিন্তু আমার এই পালসের বৈশিষ্ট্যটাই এরকম যে আমি যখন টি সেকেন্ড পরে যখন আবার নেক্সট স্যাম্পলিং করছি, ওই মুহূর্তে শুধুমাত্র ওই পালসের মেইন লবটাই থাকছে। ওই পালস বলতে তুমি তো পালস একটার পর একটা পাঠায় যাচ্ছ, তাহলে এটা যদি টাইম টি সেকেন্ডের পালস হয়, তাহলে এটা হচ্ছে টি মাইনাস টি, তার মানে টি সেকেন্ড পরে যে পালসটা তুমি পাচ্ছ অ্যাডভান্স। ওকে, তাহলে ওই সময়তে এই এইচটি পালসের কিন্তু অলরেডি কি হয়ে যাচ্ছে, অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে, আর এইটার অ্যামপ্লিটিউড হাইয়েস্ট থাকছে। বুঝতে পেরেছ? ইভেন এইচটির আগেরও যদি কোনো পালস তুমি দেখো, সেটাও তখন এই কি, এখানে মাত্র 2টা পালস দিয়ে দেখিয়েছি, বাট এর আগেও যদি একটা পালস থাকে, সেটা ওই মুহূর্তে টি সেকেন্ড বা টি টাইম ইনস্ট্যান্টে সেটা কিন্তু 0 ক্রস করবে। ফলে একমাত্র তুমি ওই টি মাইনাস টি সেকেন্ডে যে পালসটা বা ওই টাইম ইনস্ট্যান্টে যে পালসটা, সেটারই তুমি পিক পাবা, বাকি সবগুলি অ্যামপ্লিটিউড তখন 0 হবে। ফলে ওই স্যাম্পলিং ইনস্ট্যান্টে দে উইল নট ইন্টারফেয়ার। কিন্তু ওই স্যাম্পলিং ইনস্ট্যান্টটা যদি তোমার কোনো কারণে টাইমিং এরর হয়ে টি জায়গায় এখানে না হয়ে এই জায়গাতে হয় স্যাম্পলিং ইনস্ট্যান্টটা, তাহলে এই মুহূর্তে এখানে কি দেখো, তুমি এখানেও একটা অ্যামপ্লিটিউড পাচ্ছ কারেন্ট পালসের, আগের পালসেরও কিন্তু একটা অ্যামপ্লিটিউড পাচ্ছ, এই যে এইখানে আছে। তাহলে দুই অ্যামপ্লিটিউড তখন অ্যাড আপ হয়ে যাবে, অ্যাড হয়ে তখন তোমার মানে থ্রেশহোল্ড যেটাকে তুমি বলছো যে এটার চেয়ে বড় হইলে আমি 0 বলছি, বা এটার চেয়ে ছোট হইলে 1 বলছি, বা পজিটিভ হলে
1 বলছি, নেগেটিভ হলে -1 বলছি, সরি নেগেটিভ হলে 0 বলছি, তাহলে সেই জিনিসটা তুমি এখানে ডিটেক্টরে তখন সেটা ডিটেক্ট করতে পারবা না, ইউ উইল হ্যাভ সাম এরর। আমরা তোমার এরর পারফরমেন্সটা তখন ডিগ্রেড করব। সবাই কি কথাটা বুঝতে পারছো? সো এই জিনিসটা আমরা লাস্টের লাইনে বলেছি যে অ্যাজিউমিং দ্যাট দ্য স্যাম্পলিং বা স্যাম্পল টাইমিং ইজ পারফেক্ট, পারফেক্ট যদি হয় দেয়ার উইল বি নো ISI degradation introduced. ওকে, তাহলে এখন এখানে আমরা দেখি যে ফর বেস ব্যান্ড সিস্টেম the bandwidth required to detect 1/t pulses or symbols per second is equal to 1/2t, যেটা আমাদের Nyquist rate. In other words, a system with bandwidth W which is equals to 1/2t আর 1/t কে যদি আমি এখন RS ধরি symbol frequency, তাহলে এটাকে লেখা যায় RS/2 Hz, can support a maximum transmission rate of 2W, আর 2W মানে হচ্ছে RS symbols per second, যেটা আমাদের Nyquist bandwidth constraint. সো আমি এমন একটা সিস্টেম যার bandwidth W which is RS/2, তাহলে এই bandwidth can support a maximum transmission rate of RS symbols per second, যেটাকে আমরা বারবার বলছি যে Nyquist bandwidth constraint, এবং এই কাজটা করা যাবে উইদাউট এনি ISI। এর চেয়ে বেশি যদি তুমি সিম্বল পাঠাতে চাও তখন কিন্তু ISI হবে, বুঝতে পারছো? ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। সো ফর আইডিয়াল Nyquist filtering and zero ISI, the maximum possible symbol transmission rate per hertz, কারণ এটা হচ্ছে RS/2 হার্টজে তুমি RS সিম্বল পাঠাচ্ছ, তাহলে পার হার্টজে তুমি আসলে দুইটা করে সিম্বল পাঠাতে পারো, 2 symbols per second per hertz, এটা এর আগেও আমরা দেখেছি। সো এইটাকে আমরা বলছি সিম্বল রেট প্যাকিং। This is termed as symbol rate packing. So for ideal Nyquist filtering, the maximum possible symbol transmission rate per hertz is called the symbol rate packing. এবং এক্ষেত্রে that is 2 symbols per second per hertz. তাহলে rectangular shaped transfer function of ideal Nyquist filter and the infinite length of its corresponding pulse shows that such filters are not practically realizable and they can only be approximated. কারণ তুমি এরকম কোনো ফিল্টার ডিজাইন করতে পারবা না যার ইম্পালস রেসপন্স হচ্ছে ইনফাইনিটলি লং, এটা প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল না। প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে গেলে তোমার ইম্পালস রেসপন্সটা ইনফাইনিটলি লং হতে পারবে না। ওকে, তাহলে এই যে Nyquist filter এবং Nyquist pulse, they are often used as the general class of filtering and pulse shaping that satisfies zero ISI at the sampling point. তাহলে এরকম যে কোনো ফিল্টারকে আমরা Nyquist filter বলবো যে ক্ষেত্রে তার frequency transfer function can be represented by a rectangular function convolved with any real even symmetric frequency function. তার মানে যে কোনো ফ্রিকোয়েন্সি ফাংশন সেটা যদি কনভলভ হয় উইথ এ রেক্টেঙ্গুলার, কনভলভ মানে ওই রেক্টেঙ্গুলার যে তুমি পালসটা একটু আগে আমি দেখালাম, ইট ক্যান বি রিপিটেড। কনভলভ হওয়া মানে তখন রিপিটেড, একটা নির্দিষ্ট ইয়ে পরপর সে রিপিটেড হতে পারে, তাহলে সেটাকেও তখন আমরা একটা Nyquist ফিল্টার বলবো। সো Nyquist ফিল্টার একটা জেনারেল ক্লাস অফ ফিল্টারকে ডিফাইন করে, যে ফিল্টারের ট্রান্সফার ফাংশন হবে কি একটা রেক্টেঙ্গুলার পালস কনভলভ উইথ এনি রিয়েল ইভেন সিমেট্রিক ফ্রিকোয়েন্সি ফাংশন। আর এটার টাইম ডোমেনে তুমি যেই ইম্পালস রেসপন্সটা পাবা সেটাকে তখন আমরা বলছি একটা Nyquist পালস, এবং এই Nyquist পালসও হচ্ছে একটা ক্লাস অফ পালস, মানে ওই জেনারেল ক্লাস অফ পালস where the shape can be represented by sinc function multiplied by another time function. কারণ আমরা জানি যে যখন আমার ওই ফিল্টারের ভিতর দিয়ে কোনো একটা সিগন্যাল, ওকে, ফ্রিকোয়েন্সি ফাংশন, সেটা হবে কনভলিউশন ফ্রিকোয়েন্সি ডোমেনে, টাইম ডোমেনে সেটা তখন হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। সো there are a countless number of Nyquist filter
and corresponding pulse shapes. But among these Nyquist filter, the most popular ones are the raised cosine and the root raised cosine filter. তাহলে এই দুইটাই আমরা এখন একটু আলোচনা করব। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার এখানে আইডিয়াল নাইকুইস্ট ফিল্টারিং এ এক্সাম্পল হিসেবে টু সিম্বলস পার সেকেন্ড পার হার্জ, স্যার এখানে টুটা কিভাবে ধরবো এটা আমি জানি। এটা এক্সাম্পল ঠিক না, এটা হচ্ছে আমাদের যে নাইকুইস্ট স্যাম্পলিং থিওরামটা কি ছিল। তুমি যদি রিকনস্ট্রাক্ট করতে চাও তোমার ওয়েভফর্মটা, তাহলে হচ্ছে আমরা বলছি যে কি, আমার যদি এফএম থাকে হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বা তোমার যে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি এফএম হয়, তাহলে আমার স্যাম্পলিং রেট হতে হবে টুয়াইস এফএম। মনে আছে? জি স্যার। তাহলে সেটাই আমার যদি ব্যান্ডউইথ এখন ডাব্লিউ হয়, যেটাকে আমরা বলছি RS/2, তাহলে তোমার ম্যাক্সিমাম ট্রান্সমিশন রেট সেক্ষেত্রে হবে এটা দ্বিগুণ, এর চেয়ে বেশি হতে পারবে না। তাহলে RS সিম্বলস পার সেকেন্ড, সেটা তুমি সাপোর্ট করার জন্য তুমি যে ব্যান্ডউইথটা লাগবে সেটা হচ্ছে RS/2। তার মানে পার হার্টজে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সমিট টু সিম্বলস। RS/2 আর RS সিম্বলস, এটা হচ্ছে bandwidth. So RS/2 hertz you can transmit RS symbols. So per hertz you can transmit two symbols. Okay, two symbols per second per hertz. সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা এই রেস্ট কোসাইন এবং রুট রেস্ট কোসাইন ফিল্টার আমরা আলোচনা করব। এখানে তার আগে আমরা একটু এই জিনিসটা একটু বলে নেই। Nyquist criteria to reduced ISI. Okay, তাহলে ফান্ডামেন্টাল প্যারামিটার ফর কমিউনিকেশন সিস্টেম ইজ দ্য ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, যেটাকে আমরা অনেক সময় R/W বলি। আর হচ্ছে তোমার ট্রান্সমিশন রেট বিটস পার সেকেন্ড, আর W হচ্ছে তোমার ব্যান্ডউইথ। এটার বিট পার সেকেন্ড পার হার্টজ, হচ্ছে তুমি কত ইফিশিয়েন্টলি তোমার ব্যান্ডউইথকে ইউজ করতে পারছো, আর হার্টজের মাধ্যমে তুমি কতগুলি বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করতে পারছো। So R/W represents a measure of data throughput per hertz of bandwidth and thus measure how efficiently any signaling technique utilizes the bandwidth resource. এখন Nyquist-এর যে bandwidth constraint, সেটা অলরেডি আমাদের বলেছে যে theoretical maximum symbol rate packing without ISI সেটা কত হতে পারে, সেটা আমরা অলরেডি দেখলাম যে 2 symbols per second per hertz। তাহলে এখানে আমরা সেই ম্যাক্সিমাম সিম্বল রেট প্যাকিং উইদাউট ISI বিটস পার সেকেন্ড পার হার্টজ ডিলস only with pulses or symbols and the ability to detect their amplitude values without distortion from other pulses. তাহলে দেখো, to find the R/W for any signaling scheme, it is required to find the number of bits each symbol represents. এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। Consider an MRE pump signaling set. এক্ষেত্রে each symbol comprising k bits is represented by one of the m pulse amplitude. That's how MRE pump is defined. For example, আমার যদি k হয় 6 bit per symbol, তাহলে আমার ওই সিম্বল সেটে কয়টা অ্যামপ্লিটিউড লেভেল আছে? 2⁶, তার মানে 64 অ্যামপ্লিটিউড। তার মানে আমার যদি একটা 64 RE পাম্প হয়, তার মানে আমার এখানে 64টা টোটাল লেভেল। নরমালি বাইনারিতে দুইটা লেভেল, আইদার +5 ভোল্ট বা -5 ভোল্ট, সেটাকে আমরা দুইটা বিটের সাথে অ্যাসাইন করি, তাই না? বাট 64 RE পামে আসলে তোমার লেভেল আছে কয়টা? টোটাল 64টা। বুঝতে পারছো? তাহলে এই 64টা লেভেলকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো, আমরা বলেছি এক একটা লেভেল মানে এক একটা সিম্বল। ওই সিম্বল তুমি 6টা বিট দ্বারা, কারণ এই 64টা কম্বিনেশন ইউ ক্যান জেনারেট বাই 6 বাইনারি বিটস। তার মানে যদি এক একটা লেভেলে বা একটা সিম্বলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্যারি 6 বিটস। ইন দ্যাট কেস আমরা যদি এখন R/W বের করি, আমরা এর আগে দেখেছি যে পার
হার্জে ইট ক্যান ক্যারি 2 সিম্বলস। আবার এক একটা সিম্বল হচ্ছে আমার 6 বিট করে, তাহলে 6 into 2 12 বিটস পার সেকেন্ড পার হার্জ। সবাই কি হিসাবটা বুঝতে পেরেছো? So this is the theoretical maximum bandwidth efficiency that is possible without ISI. এটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু নরমালি যখন প্র্যাকটিক্যালি তুমি ইমপ্লিমেন্ট করবা এর চেয়ে আসলে কম রেটে আমরা পাই, বাট দিস ইজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অ্যাকর্ডিং টু দ্য নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া। এর চেয়ে বেশি যদি করতে চাও তাহলে আইএসআই ছাড়া তুমি করতে, মানে আইএসআই বা ইন্টার সিম্বল ইন্টারফারেন্স এসে এফেক্ট করবে। আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এই পর্যন্ত তুমি করতে পারবা। তুমি যদি একটা ওই যেটাকে আমরা বললাম নাইকুয়েস্ট ফিল্টার ইউজ করো, বা এরকম একটা ফিল্টার ইউজ করো যেটা ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার পালস শেপ, তাহলে উইদাউট আইএসআই তুমি ইউ ক্যান অ্যাচিভ দিস ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এফিসিয়েন্সি। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো আমরা এই জিনিসটা আরেকটু আলোচনা করতে চাচ্ছি। The Nyquist criteria to reduce ISI. So Nyquist introduced 3 criteria for dealing with ISI. First criteria টা, এটাই আমাদের মেইন কনসার্ন, সেটা আমরা এখানে দেখছি। That was each pulse is 0 at the sampling time of other pulses, যেটা অলরেডি আমি বুঝালাম যে আমি যখন কোন একটা পালস স্যাম্পলিং করছি সেই স্যাম্পলিং টাইমে অন্য পালসের কি ইন্টারফারেন্স, মানে অন্য পালস আসতে পারে, ইন্টারফেয়ার করতে পারে, বাট ওই সময়টাতে যাতে তার অ্যাম্পলিটিউডটা 0 হয়। That's the first criteria, that each pulse is 0 at the sampling time of other pulses. এটা কেন হচ্ছে? আমরা বারবার বলছি the channel has a finite bandwidth, so it is required to detect the pulse amplitude correctly, that means without ISI. এখন আমরা যদি কনসিডার করি যে আমার পালসটা হচ্ছে টাইম লিমিটেড, যেমন ওই যে আমি ইম্পালসটা যখন দেখছিলাম ইনপুটে, ইম্পালস মিন্স আমার পালস হচ্ছে টাইম লিমিটেড পালস, তাহলে যে কোনো একটা টাইম লিমিটেড পালস ক্যানট বি ব্যান্ড লিমিটেড। ওকে, মানে একটা ইম্পালস ইট ক্যারিজ অল দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম -infinity to +infinity, সো পালসটা টাইম লিমিটেড করলে ইট ক্যানট বি ব্যান্ড লিমিটেড। দ্যাট মিন্স part of their spectra is suppressed by band limited channel, কারণ তোমার চ্যানেলটা যেহেতু ব্যান্ড লিমিটেড, এটার ভিতর দিয়ে যখন তুমি ওই পালসটা পাঠাবা তার কিছু স্পেকট্রাম সাপ্রেসড হয়ে যাবে, কার্টেল হয়ে যাবে, and this actually calls pulse distortion or spreading out and consequently ISI. Okay, so to resolve this difficulty by using pulses which are band limited, তার মানে এটা রিজলভ করার একটা পদ্ধতি হতে পারে যে ওকে আমি এখন টাইম লিমিটেড পালস না নিয়ে এখন ব্যান্ড লিমিটেড পালস যদি নেই। ওকে, so by using pulses which are band limited to begin with, so that they can be transmitted intact over a band limited channel, তাহলে আমি এখন যেই পালসটার মাধ্যমে আমার সিগন্যালটা ট্রান্সমিট করছি সেই পালসটাকে আমি যদি ব্যান্ড লিমিটেড নেই, কারণ আমার চ্যানেল যেহেতু ব্যান্ড লিমিটেড, তাহলে আমি মনে করতে পারি যে আমার ইন্টারসিম্বল ইন্টারফারেন্স হবে না। বাট আমরা এটাও জানি যে ব্যান্ড লিমিটেড পালসেস ক্যানট বি টাইম লিমিটেড। তাহলে তুমি যদি এখন পালসটাকে ব্যান্ড লিমিট করে দাও, তার মানে তার কি ফ্রিকোয়েন্সিটা কি হবে, তার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা ব্যান্ড লিমিটেড হবে, তার মানে এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বেশি যাবে না। তাহলে তার এফেক্ট কি? তার এফেক্ট হচ্ছে ব্যান্ড লিমিটেড পালসেস ক্যানট বি টাইম লিমিটেড। ওই যে আমরা অনেকবার এইটা বলেছি, এটা তোমরা ফিজিক্সেও পড়েছো, হাইজেনবার্গস থিওরি, তাই না, আনসার্টেনিটির। তুমি যখন একই সাথে তোমার লোকেশন আর হচ্ছে তার স্পিড, পজিশন স্পিড, এই দুইটাকে একসাথে তুমি কি অ্যাকুরেট করতে পারো না, একটা অ্যাকুরেট করতে গেলে আরেকটা তখন অ্যাকুরেসি। এইখানেও এটাকে আমরা অনেক সময় বলি টাইম ফ্রিকোয়েন্সি ডুয়ালিটি। ওকে, তুমি একটাকে যদি টাইম লিমিটেড করো তাহলে তুমি ব্যান্ড লিমিটেড করতে পারবো, আবার যদি ব্যান্ড লিমিটেড করো তাহলে টাইম লিমিটেড করা সম্ভব না। সো দ্যাটস ওয়াই band limited pulses cannot be time limited. That means various pulses will overlap and cause ISI. Thus, whether to begin with time limited pulses or band limited pulses,
it appears that ISI cannot be avoided. সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি ক্লিয়ার? স্যার এখানে স্যার ব্যান্ড পালসে যদি ব্যান্ড লিমিটেড যদি না হয় তাহলে সেক্ষেত্রে টাইম লিমিটেড হবে না, না হবে মানে তোমার যদি পালসটা ব্যান্ড লিমিটেড না হয় তাহলে তুমি টাইম লিমিটেড করতে পারবা। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে সেটাই করেছি, আমি ইম্পালস নিয়েছি, তার মানে সেটা টাইম লিমিটেড, কিন্তু সেটা ব্যান্ড লিমিটেড, ব্যান্ড হচ্ছে ইনফাইনিট। কিন্তু আমাকে তো পাঠাইতে হবে একটা চ্যানেলের ভিতর দিয়ে, দ্যাট চ্যানেল ইজ ব্যান্ড লিমিটেড। তার মানে আমার তখন যেটা হবে, আমার যে পালসটা সেটা একটা কি বলে সার্টেন স্পেকট্রাম আমি পাঠাতে পারছি, আমি পুরাটা পাঠাতে পারছি না। তার মানে সেটা ব্যান্ড লিমিটেড হয়ে গেল। আর সেটার এফেক্টটা তখন কি হবে, তুমি কোনোটাকে যদি ব্যান্ড লিমিটেড করতে চাও, দেন দ্যাট ক্যানট বি টাইম লিমিটেড, তখন সেটা স্প্রেড করবে। ইন টাইম ডোমেইন দ্যাট উইল বি স্প্রেড, তার মানে তখন ইম্পালস থাকবে না, সেটা তখন এরকম সিঙ্কের মতো বা মানে স্প্রেড করবে। স্প্রেড করে আমি চাচ্ছি যে এরকম একটা পালস হোক যেটা স্প্রেড করুক, কিন্তু আমি যখন স্যাম্পলিং করি সেই মুহূর্তে যাতে সেটার অ্যামপ্লিটিউডটা 0 থাকে, শুধুমাত্র যেই পালসটা সেটার অ্যামপ্লিটিউডটা থাকবে, আর আগের পরের পালস অন্য পালস সেগুলি যাতে ওই মুহূর্তে অ্যামপ্লিটিউড 0 হয়ে যায়। তাহলে সেরকম একটা পালস কি, সেটাই নাইকুইস্ট ইনভেস্টিগেট করেছে, করে দেখলো যে সেরকম একটা পালস হচ্ছে সিঙ্ক পালস। তাহলে সিঙ্ক পালসের ফ্রিকোয়েন্সি ডোমেইন বা ট্রান্সফার ফাংশন যদি আমি দেখি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ রেক্টেঙ্গুলার পালস শেপ। তার মানে আমি পালসটাকে ওই যে ফিল্টারের ভিতর দিয়ে পাঠাচ্ছি, ফিল্টারটার শেপটা যদি একদম এক্সাক্ট রেক্টেঙ্গুলার করতে পারি, তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ সিঙ্ক পালস অ্যাজ মাই আউটপুট। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা আমরা বলছি যে whether to begin with a time limited pulse or band limited pulse, it appears that ISI cannot be avoided, so it is inherent in the finite transmission bandwidth. ওই finite transmission bandwidth, আমার transmission bandwidthটা finite না infinite হলে এই সমস্যা হতো না, finite হওয়ার কারণে that is inherent, এটা তুমি চাইলেও সেটা কোনোভাবে রিমুভ করতে পারবে না, ISI হবেই। So pulse amplitude can be detected correctly despite pulse spreading or overlapping if there is no ISI at the decision making instant. আমার decision making instant হচ্ছে at time t সেকেন্ড পর আমি যখন স্যাম্পলিং করছি ওই মুহূর্তে যাতে কোনো ISI না থাকে, and this can be accomplished by a properly shaped band limited pulse. Okay, so to eliminate ISI, Nyquist proposed 3 different criteria for pulse shaping. তাহলে সেই ক্রাইটেরিয়া গুলির মধ্যে আমরা প্রথমে যদি দেখি pulse shaping and what is my goal and what are the trade-offs. তাহলে প্রথম আমার গোল কি, pulse shaping কেন করি? To reduce ISI. নাম্বার 2 হচ্ছে efficient utilization of the bandwidth. Okay, a possibility is to compress the bandwidth of the data impulses to some reasonably small bandwidth, but that must be greater than the Nyquist minimum. কারণ Nyquist minimum bandwidth যদি তুমি না পাঠাও তাহলে কোনোভাবেই তুমি সেটা ISI ফ্রি ভাবে ডিটেক্ট করতে পারবা না রিসিভারে। তো রিসিভারে যাতে ISI ফ্রি ভাবে তুমি ডিটেক্ট করতে পারো তার জন্য Nyquist একটা মিনিমাম ব্যান্ডউইথ বলা আছে। আমি যদি সিম্বল ট্রান্সমিট করতে চাই RS, তাহলে আমার মিনিমাম ব্যান্ডউইথ লাগবে RS/2। তাহলে এর চেয়ে অবশ্যই আমার কি করতে হবে, এর চেয়ে বেশি হতে হবে। ওকে, সো আমি আমার ব্যান্ডউইথটাকে কম্প্রেস করব, বাট অবশ্যই সেটা Nyquist মিনিমামের চেয়ে বেশি, and this is accomplished by pulse shaping with a Nyquist filter. Clear? If the band edge of the filter is steep, approaching the rectangle এর মতো যদি steep হয়, then the signaling spectrum can be made more compact. তাই না, আমি স্পেকট্রামটা কম্প্যাক্ট করতে চাচ্ছি, তাহলে সেটা তখনই করা সম্ভব যদি আমার স্পেকট্রামটা কি হয়, ফিল্টারের ব্যান্ড এজটা স্টিপ হয়। স্টিপ হওয়া মানে এটা যাতে একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়। আচ্ছা, but however such a filter has an impulse response duration which approaches infinity.
So as the signaling spectrum can be made more compact, তোমার ফিল্টার ইম্পালস রেসপন্সটা তখন হয়ে যাবে ইনফাইনাইট। আমরা দেখলাম তো, তাই না, যেই ফিল্টারের ট্রান্সফার ফাংশন হচ্ছে রেক্টেঙ্গেল, তার ইম্পালস রেসপন্স হচ্ছে সিঙ্ক, আর সিঙ্ক বাই ডেফিনেশন সিঙ্ক হচ্ছে গোস টু ইনফাইনিটি। এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পালসটা, ওইদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, so each pulse extends into every pulse in the entire sequence, কারণ যেহেতু পুরো পালসটা হচ্ছে ইনফাইনাইট। So long time responses exhibits large amplitude tails nearest the main lobe of each pulse, and such tails are undesirable because they actually contribute to the ISI. But we can have zero as ISI only when the sampling is performed at exactly the correct sampling time. When the tails are large, small timing errors will result in ISI. মোদ্দা কথাটা হচ্ছে, আমার এইখানে খেয়াল করো, এই যে টেলগুলি আছে, এই টেলগুলি আমার এই মুহূর্তে স্যাম্পলিং এর সাথে ইন্টারফেয়ার করছে। তাহলে আমার যদি এক্সাক্ট স্যাম্পলিং হয় তাহলে আর কোনো সমস্যা নাই, কিন্তু আমার টাইমিং এরর হতেই পারে। আমি যদি ঠিকভাবে রিসিভার যদি ঠিকভাবে তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা না এক্সট্রাক্ট করতে পারে, ঠিক আছে, তখন কি হবে, সে দেখা গেল এই সময়ে সে স্যাম্পলিং করলো, আর এই সময় স্যাম্পলিং করলে তখন কি এখানে এইটার এই ভ্যালু পাইলো, আর এটা কিন্তু জিরো না। বুঝতে পারছো? ফলে কি হবে, এরর হবে। এরর হবে, সেটাই আমরা এখানে বলেছি। Okay, so when the sampling is performed at exactly the correct sampling time, but when these tails are large, small timing errors will result in ISI. তার মানে আমি যদি এই টেলগুলিকে, যেটাকে আমরা বলছি প্রি বা পোস্ট মেইন লোব, ওই লোবগুলিকে যদি ছোট করতে পারি, তাহলে আইএসআই মানে টাইমিং এরর হওয়ার পর, মানে টাইমিং এরর না হলে কোনো ধরনের সমস্যা নেই, বাট টাইমিং এরর এটা প্র্যাকটিক্যালি ফিল্টারের ক্ষেত্রে বা ট্রান্সমিটার বা রিসিভার যখন তুমি ডিজাইন করবা সেটা হতেই পারে টাইমিং এরর, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার যদি এই প্রি এবং পোস্ট মেইন লোবটা ছোট হয়, তাহলে টাইমিং এরর সত্ত্বেও আইএসআই এর পরিমাণটা কম হবে, আর যদি সেটা বেশি থাকে তাহলে টাইমিং এররের কারণে কিন্তু তখন আইএসআই এর পরিমাণটা বেড়ে যাবে। Therefore, although a compact spectrum provides optimum bandwidth utilization, it is very susceptible to ISI degradation, which is induced by timing error. সবাই ক্লিয়ার? তার মানে তুমি আইডিয়াল Nyquist pulse যদি ইউজও করো, সেক্ষেত্রে ডিউ টু টাইমিং এরর this skill is very susceptible to ISI degradation. Clear? স্যার, এর আগের স্লাইডে একটা ছিল যে নাইকুইস্ট মিনিমাম যদি না দেই তাহলে ফার্স্ট আইএসআই ডিটেক্ট করতে পারবো না। এর বেশি দিলে বা এটা দিলে, নাইকুইস্ট মিনিমাম দিলে আইএসআই ডিটেক্ট করতে পারবো। মানে স্যার, আমি আসলে ব্যান্ড উইথটা যে নাইকুইস্ট মিনিমামের বেশি দেওয়া আজকে গিয়ে বা আছে এটা তার সাথে যে আইএসআই ডিটেক্ট করার ব্যাপারটা মিলাতে পারছি না। আমি তোমার কথাটা বুঝি নাই। স্যার, মানে নাইকুইস্ট মিনিমাম যদি না দিই বা নাইকুইস্ট মিনিমাম না দিই, তাহলে হচ্ছে আইএসআই ডিটেক্ট করতে পারবো না। না না, নাইকুইস্ট মিনিমাম ব্যান্ডউইথটাকে তোমাকে তো দিতেই হবে। তুমি যদি মিনিমাম ব্যান্ডউইথটা না হয়, তাহলে তো তুমি তোমার ডিটেকশনই করতে পারবে। আমরা বলছি যে নাইকুইস্টের যে মানে কনস্ট্রেইন্ট, ব্যান্ডউইথ কনস্ট্রেইন্ট, সেটা হচ্ছে যে তুমি যদি আরএসটা সিম্বল পার সেকেন্ডে পাঠাতে চাও, তাহলে তোমার মিনিমাম চ্যানেলের ব্যান্ডউইথ হতে হবে RS/2, এবং এই RS/2 যদি হয়, তাহলে তুমি একটা আইডিয়াল নাইকুইস্ট ফিল্টার ইউজ করে
কোনো ধরনের টাইমিং এরর যদি না হয়, উইদাউট ISI রিসিভার ক্যান রিসিভ দ্য সিম্বলস। ওকে, কিন্তু তার যে যদি কম হয় তাহলে তুমি যতই আইডিয়াল নাইকুয়েস্ট ফিল্টার ইউজ করো না কেন, তুমি সেটা রিকভার করতে পারবা না, সেই সিম্বল গুলি রিসিভার ডিটেক্ট করতে পারবে না। ISI এর তো পরের কথা, ISI ছাড়াই সে ডিটেক্ট করতে পারবে না। বুঝতে পারছো? তাহলে তোমার উইদাউট ISI ডিটেক্ট করার জন্য একটা মিনিমাম ব্যান্ডউইথ লাগবে। এটা হচ্ছে তুমি যদি RS সিম্বলসটা পার সেকেন্ডে পাঠাতে চাও, তোমার সিম্বল রেট যদি হয় RS, তাহলে তোমার মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে RS/2। ক্লিয়ার? এবং এটা হচ্ছে তোমার নাইকুয়েস্ট বলছে যে এই ব্যান্ডউইথটা তুমি যদি এনশিওর করো, এন্ড দেন তুমি যদি একটা নাইকুয়েস্ট ফিল্টার ইউজ করো, তাহলে উইদাউট ISI ইউ ক্যান রিকভার ইউর ট্রান্সমিটেড সিম্বলস ইন দ্য রিসিভার অর এট দ্য রিসিভার। এখন আমরা বলছি যে ওকে, আমি এটা মেনে নিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব, আমি যদি এই মিনিমাম ব্যান্ডউইথ দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে দেয়ার আর সাম প্রবলেম। সেটা আমি আসছি, যে আমরা আসলে দেখবো যে এটার চেয়ে বেশি ব্যান্ডউইথে নিব, কারণ প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল ফিল্টার ইমপ্লিমেন্ট করতে গেলে ওই এক্সাক্ট যে থিওরিটিক্যাল মিনিমাম সেটা নিলে হবে না। দ্বিতীয় যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে যে তুমি যে টাইমিং ফ্রিকোয়েন্সিটা এক্সট্রাক্ট করবা ফ্রম দ্য ইনকামিং সিগন্যালস, সেই এক্সট্রাকশনে দেয়ার মাইট বি সাম এরর। যদি কোনো কারণে এরর হয়, তাহলে দ্যাট এরর তুমি যদি আইডিয়াল নাইকুয়েস্ট পালস বা আইডিয়াল নাইকুয়েস্ট ফিল্টার ইউজ করো, দ্যাট এরর অ্যাকচুয়ালি রেজাল্টস ISI। আর আমরা দেখলাম যে এক্সাক্ট টাইমিং যদি হয়, তাহলে ওই মুহূর্তে আমার পালসটার শেপটাই এরকম যে শুধুমাত্র আমার যে কারেন্ট পালস সেটার অ্যামপ্লিটিউডটা হাইয়েস্ট থাকবে, বাকি সব পালসের আগের পরের যাই বলি অ্যামপ্লিটিউডটা তখন 0 থাকবে, ফলে আমার ISI হবে না। কিন্তু যদি টাইমিং এরর হয়, একটু এদিক সেদিক হয়, তখনই আমি দেখছি যে আমার ওই সময় তার 0 ক্রস করছে না অন্য পালস গুলি, ফলে তার অ্যামপ্লিটিউড গুলি অ্যাড হবে বা সাবট্রাক্ট হবে, এবং ইট উইল এফেক্ট ইন দ্য ডিটেকশন প্রসেস। সবাই কি বুঝতে পেরেছো? স্যার মিনিমাম ব্যান্ডউইথ RS/2 দিলে হচ্ছে আমি ISI ছাড়া ডিটেক্ট করতে পারবো, আর আমি যদি এর থেকে ব্যান্ডউইথ বেশিও দেই নাইকুয়েস্ট মিনিমাম থেকে, তাহলে স্যার তো সমস্যা হবে না, কারণ বাকি সব স্যাম্পলিং টাইমে তো আমার অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে। মানে এই কথাটা কি বলা হচ্ছে এখানে? না, সেটা বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে না। আমরা বলছি যে তুমি যদি তোমার মিনিমামের চেয়ে বেশি কেন লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার ফিল্টার গুলি, এই যে নাইকুয়েস্ট ফিল্টার বলছি, এই যে আমি বলছি যে আমার একটা ফিল্টার যেটা থিওরিটিক্যালি সেটার ট্রান্সফার ফাংশন হবে রেক্ট্যাঙ্গেলের মতো, প্র্যাকটিক্যালি তো তুমি এরকম ফিল্টার ইমপ্লিমেন্ট করতে পারবে না। একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি বলছি থিওরিটিক্যালি তুমি যদি মিনিমাম ব্যান্ডউইথ এনশিওর করো, তাহলে উইদাউট এনি ISI ইউ ক্যান রিকভার ইউর symbols in the receiver। ঠিক আছে? ওকে, আচ্ছা, দুইটা জিনিস। একটা হচ্ছে যে মিনিমাম আমি যদি এনশিওর করি, তাহলে আমি থিওরিটিক্যালি বলছি যে রিকভার করতে পারবো। আর নাম্বার 2 হচ্ছে থিওরিটিক্যালি রিকভার করার সময় আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার স্যাম্পলিং টাইম বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলছি ট্রান্সমিটার এবং রিসিভারের, দে আর এক্স্যাক্টলি সিনক্রোনাইজ। এখানে কোনো টাইমিং এরর হবে না। টাইমিং এরর যদি হয়, ইভেন আমি মিনিমাম ব্যান্ডউইথ এনশিওর করলেও ISI হবে। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? তার মানে দুইটা জিনিস। একটা হচ্ছে থিওরিটিক্যালি আমি যদি মিনিমাম ব্যান্ডউইথ এনশিওর করি, তাহলে বলছি নো ISI, বাট অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ নো টাইমিং এরর। আমি ধরে নিচ্ছি আমার রিসিভার এবং ট্রান্সমিটার একেবারে পারফেক্টলি অ্যালাইন, পারফেক্টলি সিনক্রোনাইজড। কিন্তু যদি টাইমিং এরর হয়, মিনিমাম ব্যান্ডউইথ এনশিওর করলেও তোমার ISI হবে। সেটাই আমি এখানে দেখালাম। ঠিক আছে? জি স্যার। এখন আমরা দেখবো যে আলটিমেটলি এই মিনিমাম ব্যান্ডউইথ আসলে এনশিওর করা যাবে না, কারণ প্র্যাকটিক্যালি আমি এরকম একটা ফিল্টার ডিজাইন করতে পারবো না যার একদম শার্প কাট অফ
এই একটা রেক্ট্যাঙ্গেল যেরকম স্টিপ নেমে যাচ্ছে 1 থেকে 0-তে, এরকম ফিল্টার আমি রিয়েলাইজ করতে পারবো না প্র্যাকটিক্যালি, সেটা আমি আসছি। তাহলে এই যে রেইজড কোসাইন ফিল্টার, তাহলে রেইজড কোসাইন ফিল্টারটা কি? আমরা বলছি the receiving filter is sometimes referred to as an equalizing filter which can be configured to compensate the distortion caused by the transmitter and the channel. মানে ট্রান্সমিটার এবং চ্যানেল দুইটাই তো আমরা বলছি যে we can model it as a filter, এবং ওই ফিল্টার সিগন্যালটাকে ডিস্টর্ট করছে, এবং এই ডিস্টরশনটাকে কম্পেনসেট করতে গেলে আমরা রিসিভারে যে ফিল্টারটা ইউজ করব সেইখানে আমি ওই কম্পেনসেশনটা করতে পারি। তাহলে in that case এই রিসিভিং ফিল্টারটাকে আমরা বলি ইকুয়ালাইজিং ফিল্টার। তাহলে one such equalizing filter is called raised cosine filter, which will give you 0 ISI at the sampling interval. ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? তাহলে এইখানেও কিন্তু আমি ধরে নিচ্ছি আমার স্যাম্পলিং ইন্টারভাল অ্যাজিউম করে নিচ্ছি, কোনো টাইমিং এরর নাই, এবং টাইমিং এরর না হইলে এই ধরনের একটা ফিল্টার, যেটা কেন বলছি রেইজড কোসাইন ফিল্টার, সেটাও 0 ISI তোমাকে দিবে। এখন তুমি বলতে পারো স্যার আগেরটাও 0 ISI স্যাম্পলিং ইন্টারভাল যদি এরর না হয় এটাও, তাইলে আমার এটা কেন দরকার, আগেরটাই তো আমি করতে পারি। উত্তর হচ্ছে আগেরটা চেয়ে এইটার এই যে সাইড লোবগুলি সেটার অ্যামপ্লিটিউড কম হবে, আর কম হলে যদি টাইমিং এরর হয় তাহলে আগেরটাতে যেই পরিমাণে ISI এফেক্টেড হবে রেইজড কোসাইন ফিল্টারে তার চেয়ে কম এফেক্টেড হয়। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার ট্রান্সফার ফাংশন। তাহলে ট্রান্সফার ফাংশনটা খেয়াল করে দেখো, আমরা বলছি যে ফ্রিকোয়েন্সি যদি এইটার চেয়ে লেস হয় তাহলে 1, ফ্রিকোয়েন্সি যদি এই 2W0 মাইনাস ওমেগা থেকে ওমেগার মধ্যে হয় তাহলে হচ্ছে এই ফর্ম, এই জন্য এটাকে বলা হচ্ছে রেইজড কোসাইন, কস টার্ম কিন্তু কস স্কয়ার, ফলে ওইটার অ্যামপ্লিটিউডটা বেড়ে যাচ্ছে রেইজড কোসাইন। আর ডাব্লিউ এর চেয়ে যদি বড় হয় এফ এর মান তাহলে সেটা তখন হচ্ছে 0। তাহলে এই ডাব্লিউটাকে আমরা বলছি অ্যাবসলিউট ব্যান্ডউইথ। তাহলে এই ব্যান্ডউইথের পরে গেলেই ফিল্টারের ট্রান্সফার ফাংশনটা এরকম যে বাকি সব ফ্রিকোয়েন্সির জন্য আউটপুটটা হচ্ছে 0 বা এইচএফ হচ্ছে 0। আর ডাব্লিউ নটটাকে আমরা বলছি মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথ। তাহলে দেখো আমরা ওই যে মিনিমাম বলেছি, এখন মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথ দিলেই হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথের চেয়ে বেশি আসবে। তাহলে এই ডাব্লিউ নটটাকে আমরা বলছি মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথ ফর রেক্টেঙ্গুলার স্পেকট্রাম, and it is also called a 6 dB bandwidth বা half power point বা half amplitude point for the raised cosine spectrum, কারণ ওই ব্যান্ডউইথে তার পাওয়ারটা জাস্ট অর্ধেক হয়ে যায়। ঠিক আছে? হাফ পাওয়ার পয়েন্ট মানে নরমালি আমরা ব্যান্ডউইথ যেটা ডিফাইন করি একটা ফিল্টারের, সেই ব্যান্ডউইথটা হচ্ছে ডাব্লিউ নট। তাহলে এই দুইটার যে ডিফারেন্স এটাকে আমরা বলছি এক্সেস ব্যান্ডউইথ, তার মানে এডিশনাল ব্যান্ডউইথ হুইচ ইজ বিয়ন্ড দ্য নাইকুয়েস্ট মিনিমাম। তাহলে আমি চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে এই দেখো, এটা ছিল আমার কি, এটা ছিল আমার হচ্ছে রেক্টেঙ্গুলার যদি আমার পালস হয় তাহলে এটা হচ্ছে এইটা। তাহলে আমি বলছি যে রেক্টেঙ্গুলার পালসের এই যে ব্যান্ডউইথ 1/2 এটাই হচ্ছে ডাব্লিউ নট। বাট আমি আমার যে পালসটা নিচ্ছি এই পালসটা কিন্তু এরকম স্টিপ না, এই পালসটা এভাবে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটার ব্যান্ডউইথ আমি ধরছি হচ্ছে কত, ডাব্লিউ। ওকে, তাহলে এটা হচ্ছে হাফ পাওয়ার ব্যান্ডউইথ বা রেক্টেঙ্গুলার পালসের ব্যান্ডউইথ। আর আমার ফিল্টারের যে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ বা অ্যাবসলিউট ব্যান্ডউইথ সেটা যদি আমি বলি ডাব্লিউ, তাহলে সেটা অবশ্যই এটার চেয়ে বেশি হবে। তাহলে এই দুইটার যে ডিফারেন্সটা এটাকে আমরা বলছি এক্সেস ব্যান্ডউইথ। তার মানে প্র্যাকটিক্যালি আমি যখন একটা ফিল্টার চুজ করব আমি অবশ্যই নাইকুয়েস্ট যে মিনিমাম সেটার চেয়ে বেশি নিব, ওইটা সমান নিলেও আমার হচ্ছে না, এটার চেয়ে বেশি নিতে হবে। তাহলে এইটাকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে ডিফাইন করি, আর এটাকে বলা হচ্ছে রোল অফ ফ্যাক্টর। তাহলে ওই এক্সেস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই দা ফিল্টার ব্যান্ডউইথ। ওকে, রোজা। তাহলে জিনিসটা কি ক্লিয়ার হলো? তাহলে আরটাকে আমরা ডিফাইন করছি এই এক্সেস ব্যান্ডউইথ ডিভাইডেড বাই দা রেক্টেঙ্গুলার যে পালস সেটার যে ব্যান্ডউইথ ডাব্লিউ নট।
এবং এটাকে আমরা বলছি রোল অফ। তাহলে দেখো, ফর এ গিভেন W0, the roll-off factor specifies the required excess bandwidth as a fraction of W0, and it characterizes the stiffness of the filter roll-off. তাহলে R যদি 0 হয়, তাহলে R0 কোনটার? ওই যে যখন আমার R0 হবে কখন? W যদি W0 এর সমান হয়, তাহলে W0 মাইনাস W0 হচ্ছে 0, R এর মান 0 হয়ে যাবে। তার মানে এই যে রেক্টেঙ্গুলার যে ফিল্টারটা, আমি রেক্টেঙ্গুলার শেপের যে ফিল্টার ট্রান্সফার ফাংশন, সেটার ক্ষেত্রে বলছি। সো দ্যাট ইজ দ্য Nyquist মিনিমাম ব্যান্ডউইথ। তাহলে Nyquist মিনিমাম ব্যান্ডউইথে তোমার রোল অফ হচ্ছে 0। আর R যদি 1 হয়, দ্যাট রেজাল্টস ইন অ্যান এক্সেস ব্যান্ডউইথ হুইচ ইজ 100%। আর এর মান 1 কখন হবে? এটার মান 1 কখন হবে? W minus W0 is equals to, যদি W0 হয় তাহলে W0 by W0 1 হবে। W minus W0 is equals to W0, তার মানে W equals to W0 plus W0, মানে 2W0, তার মানে দ্বিগুণ। তোমার এই যে মিনিমাম যে ব্যান্ডউইথটা, তার যদি দ্বিগুণ হয়, তাহলে this results in excess bandwidth which is 100%, and the x-axis values are very small. আমি যদি এখন এটা এই চিত্রটাতে দেখি, তাহলে R এর মান যখন 1, তখন দেখো তার এই যে সাইড লোব, সেটার অ্যামপ্লিটিউড দেখো কত বড়। আর এর মান যখন 0.5, তাহলে এটা হচ্ছে এতটুকু। আর আর এর মান যখন 1, তখন এটা হচ্ছে এই, দেখতে পাচ্ছ রেজড কোসাইন ফিল্টারের। তাহলে আমি কি করলাম, আমার মেইন অ্যামপ্লিটিউডটাকে বাড়ায় দিলাম, প্লাস আমার এই যে সাইড লোব সেগুলিকে আমি কমায় দিলাম রেজড কোসাইন ফিল্টার। সাইড লোব গুলি কমায় দেওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার যদি টাইমিং এরর হয়ও কি হবে, এফেক্টটা কি সেরকম হবে, কম হবে স্যার। কম হবে। সেইটাই এখানে বোঝানো হলো, আর কিছুই না। সো স্যার বলো, R equal to 1 ওইটা কখন হবে বললেন? মানে ওই কেসটা R বুঝি নাই equals যে। to 1 কখন হবে? W ভ্যালু যদি কি হয়, 2W হয়, 2W0 হয়, তাহলে 2W0 মাইনাস W0, একটা W0 থাকে, সেই W0 বাই W0, তখন R এর মান 1 হয়ে যাবে। তাহলে ডাব্লুটা 2W0 হওয়া মানে কি 100% বেড়ে যাচ্ছে। এই যে ব্যান্ডউইথটা ছিল, সেটার যদি দ্বিগুণ ব্যান্ডউইথের হয়, ইন দ্যাট কেস আমরা দেখছি R equals to 1, এবং R equals to 1 হলে তোমার অ্যামপ্লিটিউডটা অনেক কমে যাবে। So a system with such an overall spectral characteristics can provide a symbol rate of RS symbols per second using a bandwidth of RS hertz. কারণ Nyquist bandwidth এর twice, Nyquist bandwidth ছিল RS by 2, এখন আমরা বলছি R এর মান 1 কখন হবে, যখন Nyquist মিনিমাম ব্যান্ডউইথ এর দ্বিগুণ হবে, তার মানে RS by 2 এর দ্বিগুণ হচ্ছে RS। এবং এক্ষেত্রে তোমার সিম্বল রেট প্যাকিং যেই টার্মটা আমরা ডিফাইন করেছিলাম, সেটা কত হবে, RS হার্টজে তুমি RS সিম্বল পাঠাচ্ছ, তার মানে 1 সিম্বল পার সেকেন্ড পার হার্টজ। তার মানে তোমার এখন থ্রুপুট কিন্তু কমে যাবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে দ্য ইম্পালস স্যার, রেসপন্স, বলো আরএস থাকবে, একটা যদি আরএস হয় তাহলে একটা 2RS হয়ে যাবে না ব্যান্ডউইথ? কারণ আগে তো স্যার আরএস বাই 2 ছিল, ওটার জন্য ছিল ব্যান্ডউইথ আরএস। হ্যাঁ, RS by 2 ছিল না, RS by 2 ই ছিল ব্যান্ডউইথ, আর RS ছিল তোমার সিম্বল রেট। যে তুমি RS by 2 যদি হয় ব্যান্ডউইথ, তুমি সেই ব্যান্ডউইথে পাঠাতে পারছো RS টা সিম্বল, তার মানে পার হার্টজে পাঠাতে পারছো 2টা সিম্বল, আর এখন পার হার্টজে পাঠাতে পারছো একটা সিম্বল। RS by 2 হার্টজ ছিল, সেটা এখন দ্বিগুণ করলে কি RS by 2 into 2, কাটাকাটি 2 RS হয়ে যাচ্ছে। হোয়াই ইজ দ্য Nyquist মিনিমাম ব্যান্ডউইথ? এবং সেক্ষেত্রে তুমি ওই RS হার্টজে যেহেতু RS টা সিম্বলই পাঠাতে পারছো, তোমার সিম্বল রেট প্যাকিংটা হয়ে যাচ্ছে 1। মাত্রই তো করাইলাম, এটা ভুলে গেলা কেন? এই যে RS by 2, এই যে RS by 2 হচ্ছে তোমার ব্যান্ডউইথ, আর সে ওই ব্যান্ডউইথ সাপোর্ট করবে RS সিম্বলস পার সেকেন্ড, তার মানে এক একটা হার্টজে তুমি 2টা করে সিম্বল পাঠাতে পারছো পার সেকেন্ড। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার আমরা যদি ওই ট্রান্সফার ফাংশনটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি এটাকে, তাহলে তুমি তখন পাচ্ছ হচ্ছে এইটা। So it's actually a sinc function just multiplied with the
ওয়েট, এই হচ্ছে ওয়েট। ঠিক আছে, তাহলে রেজড কোসাইন ফিল্টার ক্যান অনলি অ্যাপ্রক্সিমেটলি ইমপ্লিমেন্টেড বাট ক্যানট বি ফিজিক্যালি রিয়েলাইজেবল। এটারও সমস্যা হচ্ছে এখানে আমি জাস্ট এতটুকু দেখেছি, বাট এটা কিন্তু ইনফাইনিট পর্যন্ত যাবে, এদিকেও যাবে ইনফাইনিট পর্যন্ত। দ্যাটস ওয়াই আমরা বলছি এটাও অ্যাপ্রক্সিমেটলি ইমপ্লিমেন্টেড বাট ফিজিক্যালি রিয়েলাইজেবল না। কেন রিয়েলাইজেবল না? A realizable filter must have an impulse response of finite duration and it must exhibit a zero output prior to the pulse turn on time. তাহলে pulse turn on time মানে পালসটা যখন শুরু হবে তার আগে আউটপুটে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না, যেটাকে আমরা বলি কজাল ফিল্টার হতে হবে। তাহলে এখানে দেখো, এখানে একটা একটু ভুল আছে, দিস নন রিয়েলাইজেবল ফিল্টার, এখানে রিয়েলাইজেবল, এখানে নন কথাটা আসবে, বুঝতে পারছো? এটা একটু কারেক্ট করে নাও। দিস নন রিয়েলাইজেবল ফিল্টার্স আর অ্যাকচুয়ালি নন কজাল। এটা হবে this non-realizable filter. So these non-realizable filters are non-causal. Non-causal means the filter impulse response has infinite duration and the filter pulse begins at t equals to, এখানে একটা ভুল আছে, minus infinity. তোমরা সিগন্যাল এন্ড সিস্টেমসে causal, anti-causal সিস্টেম, সিগন্যাল সেগুলি পড়েছো না? causal বলতে কি বুঝি, anti-causal বলতে কি বুঝি, পড়েছো নাকি পড়ো নাই? স্যার পড়েছি। পড়েছো, তাহলে আমাকে অবশ্যই যেই রিয়েলাইজেবল ফিল্টার হতে হলে সেটা অবশ্যই কজাল হতে হবে। কজাল মিন্স সেটা শুরু হবে at time t equals to 0, বাট এইখানে আমরা দেখছি যে আমার যে ফিল্টার সেটা শুরু কোথায়, এটা শুরু কোথায় বলো, ইনফিনিটি। ইনফাইনিটি। তাহলে সেক্ষেত্রে এটা এই যে এটা, যদিও এটা আমরা পুরোটা দেখাই নাই, এটা আসলে শুরু হচ্ছে, হ্যাঁ এটার আসলে শুরু হচ্ছে এদিক দিয়ে যাইতে থাকবে, আরো ওইদিকে যাইতে থাকবে। সিঙ্ক পালস যেরকম হয়, একটা সিঙ্ক পালস একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই জিনিসটা আমি এখানে বললাম, দিস নন রিয়েলাইজেবল ফিল্টার্স আর নন কজাল, দ্যাট মিন্স দ্য ফিল্টার ইম্পালস রেসপন্স হ্যাজ ইনফাইনিট ডিউরেশন এন্ড ফিল্টার পালস বিগিনস এট t equals to minus infinity. তাহলে a pulse shaping filter should satisfy the following two requirements. সেটা কি? It should provide a desired roll of, আমি যেই ফিল্টারের মাধ্যমে পালসটাকে শেপ করছি সেটা একটা desired roll of প্রোভাইড করতে হবে, and the impulse response should be shortened to finite length, infinite হওয়া যাবে না। তাহলে আমরা একটা more general relationship between the required bandwidth and the symbol transmission rate involving the filter's roll of R is like that. তার মানে যদি R0 হয়, R0 মানে হচ্ছে তোমার মিনিমাম ব্যান্ডউইথ, তুমি যদি নাও Nyquist মিনিমাম ব্যান্ডউইথ, তাহলে তখন W becomes RS/2, the minimum required bandwidth for ideal Nyquist filtering. ওকে, আর যদি 1 হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কি W সমান সমান RS, যেটা আমি দেখালাম 100% এক্সেস ব্যান্ডউইথ। তার মানে সেক্ষেত্রে সিম্বল প্যাকিং যে রেশিও সেটা তখন হয়ে যাচ্ছে সিম্বল রেট প্যাকিং 1। আর যদি এই দুটার মাঝে কোনো ভ্যালু হয়, মানে আর গ্রেটার দেন 0, তাহলে ব্যান্ডউইথ এক্সপানশন বিয়ন্ড Nyquist সরি ওকে, তাহলে দেখো যেটা বলছিলাম যে ইফ R is greater than 0, তাহলে ব্যান্ডউইথ এক্সপানশন বিয়ন্ড দ্য Nyquist মিনিমাম হবে এবং RS টা হবে লেস দ্য টুয়াইস দ্য ব্যান্ডউইথ, RS এর মানটা তখন টুয়াইস দ্য ব্যান্ডউইথ এর চেয়ে কম হবে। And for digital band pass modulated signal, required DSB bandwidth is this. কারণ আমরা জানি ডাবল সাইড ব্যান্ড, এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড ব্যান্ডউইথ। ডাবল সাইড ব্যান্ডউইথ এর ক্ষেত্রে কি হবে, যখন আমি এটা তো বেস ব্যান্ডের ক্ষেত্রে চিন্তা করছি, যদি আমার ব্যান্ড পাস ফিল্টার হয়, মডুলেটেড সিগন্যাল ব্যান্ড পাস হয়,
তাহলে কিন্তু ব্যান্ডউইথটা হয়ে যাবে এটা 2 গুণ, মানে এটার সাথে ইনটু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে আমার এই জেনারেল রিলেশনশিপটা বিকামস 1 প্লাস আর ইনটু আর এস ফর ডাবল সাইড ব্যান্ডউইথ। সবাই কি আমার কথা বুঝতে পারছো? তোমার যখন বেস ব্যান্ড মডুলেশন তুমি করছো, বেস ব্যান্ডে তো তুমি ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করছো না, ফলে তোমার একটা ব্যান্ডউইথে তুমি পাঠাচ্ছ, বা সিঙ্গেল সাইড ব্যান্ডউইথ আমরা বলি। কিন্তু যখন তুমি ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে আমরা কি দেখছি, সেটা যখন ট্রান্সলেট হচ্ছে, তোমার পজিটিভ ফ্রিকোয়েন্সি গুলিও ট্রান্সলেট হচ্ছে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি গুলিও শিফটেড হয়ে যাচ্ছে, ফলে তোমার এখন দুইটা ব্যান্ডউইথ, ডাবল সাইড ব্যান্ডউইথ, সেক্ষেত্রে সেটা আগেরটা দ্বিগুণ। সো দ্যাট ইজ দ্য জেনারেল রিলেশনশিপ। সবাই কি বুঝতে পেরেছো? স্যার, বলো। a pulse shaping filter should be satisfied two requirements এর মধ্যে প্রথমটা হচ্ছে it should provide desired roll-on. হ্যাঁ, তুমি যে ডেভেলপটা চাচ্ছ, মানে জিরো না, বোঝার কথা, আর জিরো হবে না, জিরো তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল না, তাহলে আর এর কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, সেটাও 0.5 হোক 0.7 হোক, হোয়াট এভার, এটা একটা প্রোভাইড করবে। আর তোমার যে ইম্পালস রেসপন্স, দ্যাট শুড বি শর্টেন্ড টু ফাইনাইট লেন্থ। নরমালি আমার যে কোনো একটা নন রিয়েলাইজেবল ফিল্টারে ইম্পালস রেসপন্স হচ্ছে ইনফাইনাইট, সেটা হইলেও আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো ইম্পালস রেসপন্স শুড বি শর্টেন্ড টু ফাইনাইট লেন্থ। ঠিক আছে, ওকে। লাস্ট যে ফিল্টারটা আমরা দেখবো, এটাকে বলা হচ্ছে রুট রেজড কোসাইন ফিল্টার। তার মানে আগের রেজড কোসাইন ফিল্টার, বাট এখন স্কোয়ার রুট, তার স্কোয়ার রুট। স্কোয়ার রুট বলার কারণ কি, নরমালি আমার যখন পর পর অনেকগুলি ফিল্টার থাকে, ফিল্টারের ট্রান্সফার ফাংশন গুলি কি হয়, মাল্টিপ্লাই হয় না? হ্যালো, জি স্যার। তাহলে ট্রান্সফার ফাংশন গুলি মাল্টিপ্লাই হয়। তাহলে আমি যদি এখন এইভাবে চিন্তা করি যে ওকে, আমার ট্রান্সমিটারের জন্য যেই এফেক্টটা হইলো পালসের উপর, রিসিভারে আমি যে ফিল্টারটা ইউজ করছি তার উদ্দেশ্য হচ্ছে এইটাকে কি করা, কম্পেনসেট করা। তাহলে ট্রান্সমিটার রিসিভার একটা আরেকটাকে কম্পেনসেট করবে। আবার আমি বলছি যে আমার টোটাল সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা হতে হবে কি, ওই রেজড কোসাইন ফিল্টার। তাহলে সেই হিসাবে আমি যদি ট্রান্সমিটারে ওই রেজড কোসাইন ফিল্টারের ট্রান্সফার ফাংশনের স্কোয়ার রুট নেই, আর রিসিভারেও স্কোয়ার রুট নেই, তাহলে স্কোয়ার রুট মাল্টিপ্লাই করে টোটাল সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা সেই কোসাইন ফিল্টারের ট্রান্সফার ফাংশনটাই হবে। ওকে, তাহলে সেই কথাটা আমরা এখানে বলেছি, দ্য ফিল্টারিং এট দ্য রিসিভার is the compensating portion of the overall transfer function to bring zero ISI using the raised cosine filter. This can be accomplished by choosing or matching the receiver filter and transmitter filter so that each has a transfer function known as root raised cosine. I mean, cosine filter is root, square root. Okay? Neglecting the channel induced ISI, আমরা এখন চ্যানেলের জন্য কোনো ইফেক্ট সেটা আমরা নেগলেক্ট করছি। So neglecting the channel induced ISI, the product of this root raised cosine function result in a composite raised cosine system transfer function. So whenever a separate equalizing filter is introduced to mitigate the effects of this channel induced ISI, the receiving and equalizing filter should be configured to compensate for the distortion caused by transmitter and channel to yield an overall zero ISI. তাহলে আমি আগেরটা যেটা বলেছি সেটাই আমি স্ট্রিক করছি, যে আমার টোটাল সিস্টেম ট্রান্সফার ফাংশনটা হতে হবে একটা রেজড কোসাইন ফিল্টারের। বাট আমি এখন আপাতত বলছি যে ওকে, আমার ট্রান্সমিটারে যদি আমি একটা স্কোয়ার রুট দেই, স্কোয়ার রুট রেজড কোসাইন, রিসিভারে যদি স্কোয়ার রুট দেই, তাহলে দুইটা মাল্টিপ্লাই হয়ে আমার ট্রান্সফার ফাংশনটা রেজড কোসাইনই হবে। এবং এইখানে আমি আপাতত চ্যানেল ইনডিউসড আইএসআইটা ইগনোর করছি। বাট আমরা বলেছি যে চ্যানেল ইনডিউসড আইএসআই এর জন্য আমি রিসিভারের আগে আরেকটা ফিল্টার ইউজ করবো, যেটাকে বলা হচ্ছে ইকুয়ালাইজিং ফিল্টার। তার মানে চ্যানেলের জন্য যেই ইফেক্টটা ইকুয়ালাইজিং ফিল্টার সেটাকে কম্পেনসেট করবে। তাহলে চ্যানেলকে যদি ইকুয়ালাইজিং ফিল্টার কম্পেনসেট করে, তাহলে বাকি আমার থাকলো কি, ট্রান্সমিটারের যে এফেক্টটা সেটাকে কম্পেনসেট করতে হবে। তাহলে ট্রান্সমিটারের এফেক্টটাকে যদি রিসিভার ফিল্টারটা কম্পেনসেট করে, এবং আমি আবারও বলেছি যে তিনটা মিলে আমার টোটাল সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা হতে হবে রেজড কোসাইন, তাহলে সেটা এনশিওর করার জন্য আমি এখন ট্রান্সমিটার একটা স্কোয়ার রুট কোসাইন নিব, রিসিভার একটা স্কোয়ার রুট কোসাইন নিব, আর মাঝের যে চ্যানেল, সেই চ্যানেলের আইএসআই ইফেক্টটাকে কম্পেনসেট করার জন্য আলাদা একটা ইকুয়ালাইজিং ফিল্টার ইউজ করব। তাহলে ওভারঅল আমি তখন জিরো আইএসআই রিসিভারে পাবো।
সেই কথাটা আমরা এখানে বলেছি যে whenever a separate equalizing filter is introduced to mitigate the effects of channel induced ISI, the receiving and equalizing filter should be configured to compensate for distortion caused by transmitter and channel to yield an overall zero ISI. এখন খেয়াল করে দেখো, রোল অফটা যদি আমার লার্জার হয়, if the larger the filter roll off, the shorter will be the pulse tail. রোল অফটা যত লার্জার হবে, পালস টেলটা কত কি হবে, মানে আর এর মান যদি 1 হয় তাহলে আমরা দেখছি পালস টেলের পরিমাণও কি ছোট, তাই না? আর যদি 1 হয় পালস টেল কি ছোট হচ্ছে না? আর পালস টেল যদি ছোট হয়, smaller amplitude of the tail result in small degradation due to ISI. ফলে আর এর মান যদি 1 হয়, তোমার যদি কোনো ধরনের টাইমিং এরর হয়, that result in some ISI degradation but having smaller tail amplitude. But the smaller the filter roll off টা যদি smaller হয়, তার মানে আর এর মান যদি 0 হয় বা 0.5 হয়, কথার কথা, the smaller will be the excess bandwidth. সুবিধা হচ্ছে ব্যান্ডউইথটা, এক্সেস যে ব্যান্ডউইথটা, দেখো আর এর মান যদি 0.5 হয় তাহলে W এর মানটা কিন্তু টুয়াইস W0 হচ্ছে না, তার চেয়ে কমই হচ্ছে। টুয়াইস W0 বলতে নাইকুয়েস্ট যে মিনিমাম ব্যান্ডউইথ তার দ্বিগুণ আর হচ্ছে না, তার চেয়ে কম হচ্ছে। তাহলে তোমার আর যদি ছোট হয় তাহলে তোমার এক্সেস ব্যান্ডউইথটা ছোট হবে, thereby allowing to increase signaling rate or number of users to simultaneously use the system. So you must made a trade-off between these two. তুমি যদি ISI টা একদম নির্মূল করতে চাও, যত আর বাড়াতে পারো রোল অফ ফ্যাক্টরটা, তত কি হবে, তোমার সাইড লোবগুলির অ্যামপ্লিটিউড ছোট হবে। আর সাইড লোবগুলির অ্যামপ্লিটিউড যদি ছোট হয়, যদি কোনো ধরনের টাইমিং এররও হয়, তাহলে ISI এর পরিমাণটা বা ISI এর কারণে যে ডিগ্রেডেশন সেটার পরিমাণটা কম হবে। কিন্তু এটার জন্য যে কস্ট তোমার পে করতে হবে সেটা কি এক্সেস ব্যান্ডউইথ, তো তোমার এক্সেস ব্যান্ডউইথটা বেড়ে যাবে। আর এর মান যদি ছোট হয় তাহলে ISI এর পরিমাণ বাড়বে কিন্তু এক্সেস ব্যান্ডউইথও আবার কমে যাবে। আর এক্সেস ব্যান্ডউইথ কমে যাওয়া মানে তুমি এখন ওই ব্যান্ডউইথে বেশি পরিমাণে কি করতে পারছো, কারণ ব্যান্ডউইথ আমরা বলেছি যে সবচেয়ে কস্টলি রিসোর্স। তোমার ব্যান্ডউইথ যদি কম হয় তাহলে তুমি বেশি পরিমাণ ইউজারকে সাপোর্ট দিতে পারবা, তুমি তোমার সিগন্যালিং রেটটাও কি বাড়াতে পারবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার ফার্স্টের ব্যান্ডউইথ এটা একবার বলবেন? কিটা আবার বলবো? এক্সেস ব্যান্ডউইথটা? জি স্যার, মানে আর যদি আমি এই যে এক্সেস ব্যান্ডউইথ, এখানে খেয়াল করো, আর এর মান তোমার যদি 1 হয় তাহলে 1 + 1 2, 2 2 কাটা RS W = RS হচ্ছে, তাই না? আর যদি আর এর মান 1 না হয়ে 0 হইতো তাহলে W = RS/2 হইতো। আর RS/2 টাই হচ্ছে আমার মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথ। তাহলে আমি দেখছি যে আর এর মান 1 করলে মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথের দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে আমার এই মিনিমাম নাইকুয়েস্ট ব্যান্ডউইথের চেয়ে যত বেশি সেটাই আমার এক্সেস ব্যান্ডউইথ, W - W0। W0টা হচ্ছে নাইকুয়েস্ট ব্যান্ডউইথ। তাহলে যত আর এর মান বাড়বে তত সুবিধা হচ্ছে আমার সাইড লোবের বা টেইলের অ্যামপ্লিটিউড কমবে। টেইলের অ্যামপ্লিটিউড কমলে যদি তোমার টাইমিং এরর হয় সেক্ষেত্রে ISI এর এফেক্টটা কম হবে, বাট ইউ মাস্ট পে প্রাইস। সেটা কি? এক্সেস ব্যান্ডউইথ, তোমার ব্যান্ডউইথ বেড়ে যাবে। আর ব্যান্ডউইথ বেড়ে যাওয়া মানে তোমার যদি একটা চ্যানেলে ব্যান্ডউইথ বেড়ে যায়, তার মানে তোমার টোটাল নাম্বার অফ ইউজার তুমি যে সাপোর্ট দিতে পারবা সেটার পরিমাণ কমে যাবে, তোমার সিম্বল রেট যে রেটে তুমি পাঠাচ্ছ সেটার পরিমাণ তোমার কমে যাবে। সো এই দুইটার মধ্যে আমরা ট্রেড অফ করার চেষ্টা করি, খুব বেশি আর বাড়ানো যাবে না, আবার খুব বেশি আর কমানো যাবে না রোল অফ। সবাইকে স্যার নাম্বার কমে যাবে আর হচ্ছে সিম্বল আর রেট এটা তো বাড়বে, তাই না স্যার? হ্যাঁ, ইনক্রিজিং সিগন্যালিং রেট, যত এক্সেস ব্যান্ডউইথ কম হবে তুমি তত বেশি ইউজার সাইমালটেনিয়াসলি সাপোর্ট দিতে পারবা, তোমার সিগন্যালিং রেটটাও তত বাড়বে, তাই না? তোমার সিগন্যালিং রেটটা RS থেকে তোমার ব্যান্ডউইথ যদি এখন কম হয় W পরিমাণটা, তাহলে সিগন্যালিং রেটটা কি আমরা আগে দেখলাম যে যখন দুইটা মানে দ্বিগুণ হয়ে গেল তখন তুমি সিগন্যাল পাঠাতে পারছো কয়টা, সিম্বল পাঠাতে পারছো একটা, পার হার্টজে একটা। আর যখন তোমার নাইকুয়েস্ট ব্যান্ডউইথে তখন তুমি পাঠাতে পারছো পার হার্টজে দুইটা, তাহলে সিম্বল রেট বাড়বে না যত আর এর মান কমবে। কারণ আর এর মান 1 হলে তুমি একটা পাচ্ছ, 0 হলে দুইটা, তাহলে 1 0 মাঝামাঝি তুমি অবশ্যই সেটা কি
2 এর চেয়ে কম কিন্তু 0-র চেয়ে তো বেশি পাঠাতে পারছো। সবাই কি আমার কথা বুঝতে পেরেছ? এই যে একটু আগেই তো আমি দেখালাম এই লাইনে আমি বললাম না যে তুমি নাইকুইস্ট ব্যান্ডউইথের ক্ষেত্রে তুমি পাঠাতে পারছো কয়টা? 2 symbols per hertz। আর আমি যখন এক্সেস ব্যান্ডউইথ বাড়ায় সেটা সমান করে দিলাম, তখন আমি পাঠাতে পারছি কয়টা? 1 symbol per hertz। আর এর মান যখন 1 তখন তুমি একটা পাচ্ছ, আর এর মান 0-তে 2টা পাচ্ছ। তার মানে যত তোমার রোল অফ স্মল আর, তত বেশি তুমি সিম্বল রেট পাঠাতে পারছো, তত বেশি তুমি ইউজার সাপোর্ট দিতে পারছো, কারণ তোমার এক্সেস ব্যান্ডউইথটা কম হচ্ছে। কিন্তু এক্সেস ব্যান্ডউইথ কম তুমি রাখতে গেলে ওই দিকে সমস্যা হচ্ছে, তোমার যদি টাইমিং এরর হয় তাহলে দ্যাট উইল বি ডিগ্রেড দ্য পারফরমেন্স। তোমার বিট যে তুমি ডিটেক্ট করবা সেখানে অনেক অনেক এরর হবে ডিউ টু আইএসআই, কারণ তোমার ওই লোব যে সাইড লোব সেগুলির অ্যামপ্লিটিউড গুলি তখন অ্যাড হবে। দ্যাটস ওয়াই আমি রোল অফ বা আর এর মান বাড়ায়া সেই সাইড লোবের পরিমাণটা কমাইতে চাই, বাট সেটা কমানোর একটাই অসুবিধা, সেক্ষেত্রে তোমার ব্যান্ডউইথ আবার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? কোনো কিছুই ফ্রি নাই, তুমি এমন কিছু পাবা না যে ফ্রি তুমি করে ফেলতে পারবা। ওইটা বাড়াতে গেলে এইটাকে তোমার ছাড় দিতে হবে, একটা ভালো করতে গেলে আরেকটা তোমার ছাড় দিতে হচ্ছে। নর্মালি আমরা এই ক্ষেত্রে একটা ট্রেড অফ বা উইন উইন সিচুয়েশন এনশিওর করতে চেষ্টা করি। সবাই কি বুঝেছো নাকি কারো কোনো সমস্যা আছে? এই চুপ করে বসে আছো কেন? হ্যাঁ না কিছু বলছো না? স্যার বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার? বাকিটা জি হচ্ছে স্যার। বই পড়বা, যে বইটা বলেছি স্কেলারের, সেই বইটা ওই চ্যাপ্টার মনে হয় কত, এটা দেখি। চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 3। ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা